হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে অনেক দিন পরে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো মাঝখানে এতদিন গ্যাপ হওয়ার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো, আমরা কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করি। তো স্ট্রাইক খাওয়া আমাদের জন্য একটা রেগুলার ব্যাপার। মাঝে আমাদের এরকম হয়, মাঝে মাঝে ভিডিও দেওয়া বন্ধ রাখতে হয়, মানে আমাদের কাজটাই এরকম। এবং এরকম হতে হতে একদিন দেখবে ঘুম থেকে উঠেছো, র্যান্ডম ভিডিও চ্যানেল সার্চ করছো, কিন্তু র্যান্ডম ভিডিও চ্যানেল আর খুঁজে পাচ্ছ না। কিংবা এটা আমাদের স্যাভেজের সাথে হতে পারে, অ্যানিমেশনের সাথে হতে পারে, কিংবা এক রাতের মধ্যে আমার পুরো ইউটিউবিং ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। মানে বুঝতেই পারছো, অন্যান্য যারা ভ্লগার তারা তো নিজেদের কন্টেন্টে কাজ করে, বাট আমরা যে কাজটা করি এটা আরেকজনের সিনেমা নিয়ে তারপর সেটার উপরে মনে করো যে এক্সপ্লেন করছি, তাদের সিনেমার ক্লিপ নিচ্ছি। তো এই জন্য মুভি এক্সপ্লেনের যতগুলো চ্যানেল রয়েছে তারা সবাই সবসময় রিস্কে থাকে। তাদের কাছে মনে করো যে রেগুলারলি কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর এই কারণে দেখবে যারা মুভি এক্সপ্লেনের চ্যানেল তৈরি করে তারা একাধিক চ্যানেল তৈরি করে থাকে, যাতে এক জায়গা থেকে বাস খেয়ে গেলে অন্তত তাদের অস্তিত্ব বিলীন হয়ে না যায়। আর এই হিসেবে আমরাও বেশ কয়েকটা চ্যানেল তৈরি করে রেখেছি যাতে কোনো না কোনোভাবে আমরা টিকে থাকতে পারি। তো যাই হোক, এতক্ষণ অনেক আজের প্যাচাল পারলাম, এবার সিনেমার প্যাচালটা পারি। সিনেমাটার নাম হচ্ছে অনডিন, আর সিনেমাটা রিলিজ হয়েছিল 2009 সালে। আয়ারল্যান্ড বা আইরিশ একটা সিনেমা, এবং আয়ারল্যান্ডের একজন কবি যার নাম হচ্ছে নীল জর্ডান, তার ছোট গল্পের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে, এবং এই সিনেমাটার পরিচালক হচ্ছে নীল জর্ডান। তো সিনেমাটার স্টোরি খুবই সিম্পল বলতে একেবারেই সিম্পল, তবে তারপরেও সিনেমাটি ইন্টারেস্টিং। মানে গল্পটা তুমি সহজে গিলতে পারবে, হজম করতে সহজ হবে। খুব যে বেশি হামরি ভালো এরকম না, খুব যে বেশি খারাপ ওরকম না। অন্তত সিনেমা দেখার পরে বলবে যে না, আমার সময়টা কাজে লাগছে, ভালো সিনেমা আমি দেখেছি। আর এটা শুধুমাত্র আমি বলিনি, যারা এই সিনেমা দেখেছে তারাই বলেছে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.8, প্রায় 23,000 মানুষ এটার এই রেটিংটা দিয়েছে। তো চলো আমরা সিনেমাটি দেখি এবং তারপরে আমরাও রেটিং করবো যে সিনেমাতে কত রেটিং দেওয়া যায়। তবে সিনেমা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করতে পারো। ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, বিজ্ঞাপন দেখার দরকার নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা কলিন নামের একটা জেলেকে দেখি, আর প্রতিদিনের মতো আজও সে নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে এসেছে। কিন্তু আজকে সে যখন তার জাল ওপরে তোলে, সে জালের মধ্যে একটা মেয়েকে দেখতে পায়। তো কলিন ভয় পেয়ে যেটা কি মৃত লাশ নাকি, তবে তারপর যদি বেঁচে থাকে এই জন্য সে করে কি মেয়েটিকে CPR দিতে থাকে। আর তারপর মেয়েটির জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরে আসার পরে মেয়েটা তো অনেক ভয় পেয়েছিল, সে বিশ্বাসই করতে পারছিল না সে এখনো বেঁচে রয়েছে। তো এরপর কলিন মেয়েটিকে বলে, তোমার নাম কি, আর তুমি আমার জালে কিভাবে আটকা পড়ে গেলে। তো এখানে মেয়েটা এমন একটা ভাব করে যেন তার কিছুই মনে নেই, বাট কলিন তখন তাকে বলে, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তো এই কথা শোনার পরে মেয়েটি বলে, তুমি যদি আমাকে কারো কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি আবারও সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। তো কলিন তখন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো, তোমাকে আমার এখনই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এই মেয়েটি তখন বলে, আমি কারোর সাথে দেখা করতে চাই না, আমি সব ভুলে গিয়েছি, আমার কোনো স্মৃতিও নেই। তো এই কথা শুনে কলিন মেয়েটিকে বলে, তুমি এক কাজ করো, তুমি আমার মায়ের বাড়িতে চলো, সেখানে কেউ তোমাকে দেখতে পাবে না, যতদিন ইচ্ছা তুমি থাকতে পারবে, মানে যে পর্যন্ত তোমার কিছু মনে না পড়বে তুমি থাকতে পারো। তো এখানে আমরা জানতে পারি কলিনের কিন্তু মা নেই, তো এই জন্য সে ওই মেয়েটিকে তার মায়ের বাড়িতে নিয়ে আসে। আর তারপর কলিন যায় হচ্ছে তার এক্স ওয়াইফের বাড়িতে নিজের মেয়েকে আনতে। অ্যাকচুয়ালি তার এক্স ওয়াইফ কলিনকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে এখন তার বয়ফ্রেন্ডের সাথে থাকে। সিরিয়াসলি উন্নত বিশ্বের এটা একটা সমস্যা হয়, যতই টাকা পয়সা থাক, কি যে একটা বিরক্তিকর লাইফ। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি কলিনের মেয়ের একটু কিডনিতে সমস্যা রয়েছে, আর এই কারণে সে ঠিক মতো চলাফেরা করতে পারতো না, মাঝে মাঝে একটু হাঁটতে পারতো, মাঝে মাঝে আবার সমস্যা হতো। তো এরপর কলিন তাকে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে যখন ডক্টরের অপেক্ষা করছিল তখন কলিন করে কি, তার মেয়ে অ্যালিনকে একটা গল্প শোনায়। তো এখানে কলিন গল্প বলতে থাকে, একদিন একটা জেলের জালে এক সুন্দরী মেয়ে আটকা পড়ে। তো তখন বাচ্চা মেয়েটা ওকে জিজ্ঞাসা করে, তাহলে ওই মেয়েটা নিশ্চিত মৎস্যকন্যা, মারমেইড। কলিন তখন বলে না। অ্যালেন তখন বলে, তাহলে সে কি ছিল, ও কি গান গাইতে পারে? কলিন তখন বলে, না, ও তো গান গাইতে পারে না। এরপর কলিন তার মেয়েকে জিজ্ঞাসা করে, তোমাকে এই মৎস্যকন্যা সম্পর্কে কে বলেছে? অ্যালেন তখন বলে, আমার টিচার বলেছে। আসলে ওই মৎস্যকন্যারা সমুদ্র থেকে বাইরে আসে এবং তাদের যে সিলকোট রয়েছে, সিলকোট মানে বোঝায় হচ্ছে ধরো ওই যে মাছের মতো যে অঙ্গটুকু রয়েছে সেটা খোলা যায় আর কি, সেটা খুলে যদি মাটিতে পুঁতে দেয় তাহলে 7 বছর তারা মাটিতে বসবাস করতে পারে। তো যাই হোক, এরপর ডক্টর চলে আসে আর তিনি এরপর কলিনের মেয়ে অ্যালেনকে একটা ইলেকট্রিক হুইল চেয়ার
চেয়ার দেন যাতে ও ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, চলাফেরা করতে পারে। আর তারপর কলিন তার মেয়েকে এক্স স্ত্রীর বাসায় রেখে আসতে যায়, কিন্তু তার স্ত্রী এত দেরিতে আসার কারণে ওকে অনেক কথা শোনার সাথে ঝগড়া করা শুরু করে। চেহারা দেখে বুঝতে পারছে ওর স্ত্রী কেমন রাক্ষসী মহিলা, মানে দরজাল মহিলাই লাগছে। তবে কলিন তার স্ত্রীর মরার কথার গুরুত্ব দেয় না, দেখেও না দেখার ভান করে, কেননা এটা তার স্ত্রীর প্রতিদিনের নাটক। ইভেন কলিন বেঁচে গিয়েছে যে ওর স্ত্রী ওকে ডিভোর্স দিয়েছে, ওর তো উল্টো ওর স্ত্রীর বয়ফ্রেন্ডের জন্য মায়া হয়। তো এরপর কলিন যখন আবার মাছ ধরার জন্য সমুদ্রে যেতে শুরু করে তখন সে ওখানে সুন্দরী মেয়েকে দেখতে পায় যাকে সে গতকাল সমুদ্র থেকে তুলেছিল। তো তাকে দেখে কলিন বলে, আমি তো মনে করেছিলাম গতকাল আমি স্বপ্নে দেখেছি যে একটা মেয়েকে আমি জালে তুলেছি, কিন্তু তুমি দেখি এখনো সত্যি আছো। আর এখানে উল্লেখ্য মেয়েটি কলিনের মায়ের পোশাক পরেছিল, যে কারণে মেয়েটিকে দেখতে অন্যরকম লাগছে। তো যাই হোক, এরপর কলিন যখন মাছ ধরার জন্য নৌকা নিয়ে যেতে থাকে তখন মেয়েটি বলে, আমি কি তোমার সাথে মাছ ধরতে যেতে পারি? তো কলিন তখন তাকে বলে, দেখো এমনিতেই আমার ভাগ্য খারাপ চলছে, মাছটা স্পাইডার, তার উপর মাছ ধরার নৌকায় যদি মেয়েরা থাকে তাদেরকে অশুভ বলে মনে করা হয়, তো আমার মনে হয় না তোমাকে আমার সাথে নিয়ে যাওয়া উচিত। বাট মেয়েটি তখন বলে, দেখো আমাকে সাথে তুমি নিয়ে যাও, হতে পারে তোমার জন্য আমি ভালো ভাগ্য বয়ে নিয়ে আসতে পারি। তো এরপর তারা দুজন মাছ ধরতে নৌকায় চলে সমুদ্রে যায়। আর কলিন তাকে বলে, তোমার কি নিজের নাম মনে পড়েছে? মেয়েটি তখন বলে, তুমি আমাকে অনরে বলে ডাকতে পারো, মানে এই সিনেমার যে নাম সেই নামে। তো কলিন তাকে তখন এই নামের অর্থ জিজ্ঞাসা করে। তো মেয়েটি তখন বলে, অনরে নামের অর্থ হচ্ছে সমুদ্র কন্যা। তো এরপর কলিন মাছ ধরতে থাকে আর অনরে ওদিকে গান গাইতে থাকে। আর আশ্চর্যজনক ভাবে কলিন যখন আজকে জাল তোলে সে দেখতে পায় আজকে অনেক বেশি মাছ উঠেছে। তো এরপর কলিন অনরাইকে বলে, তুমি তো আমার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে দেখছি। তো কলিনের কাছে তখন মনে হয় অনরাই গান করেছে এজন্যই হয়তো অনেক মাছ উঠেছে। তো এই কারণে কলিন আবারও তাকে গান গাইতে বলে, অনরাই গান গাইতে থাকে এবং এরপর যেটা হয় অনরাইয়ের এই গানের কারণে হয়তো আরো বেশি মাছ জালে উঠতে থাকে। তো এরপর কলিন যখন সেই মাছ বিক্রি করতে বাজারে যাবে তখন সে অনরাইকে নিজের সাথে যেতে বলে বাজারে। বাট অনরাই বলে, না আমি যাবো না, কারণ আমি চাই না তুমি ছাড়া অন্য কোনো মানুষ আমাকে দেখুক। কেন এই কথা বলেছে তোমরা সিনেমার লাস্টে বুঝতে পারবে। তো যাই হোক, এরপর কলিন একাই করে কি বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে। আর এরপর কলিন একটা কাপড়ের দোকানে যায় আর সেখান থেকে সে অনরাইয়ের জন্য পোশাক কিনে, কিন্তু সে যখন মেয়েদের ওই প্যান্টি কিনবে সেটা কিন্তু ওর খুব লজ্জা পাচ্ছিল, এই কারণে ও করে কি ওই প্যান্টিটা চুরি করে। আর তারপর কলিন যখন তার মেয়ে অ্যালিনকে আনার জন্য স্কুলে যায়, বাড়িতে যাওয়ার সময় কলিন যায় গাড়িতে আর অ্যালিন যায় হচ্ছে হুইল চেয়ারে। তো দুই বাপ মেয়ে একসাথে গাড়ি চালাচ্ছিল। তো অ্যালিন মানে মেয়েটা তখন বাবাকে কালকের গল্পের বাকি অংশটুকু বলতে বলে। তো কলিন তখন বলে, যে মেয়েটি জেলের জালে আটকা পড়েছিল সে গান গাইতো, আর সে গান গাইলেই জাল অনেক বেশি মাছ চলে আসতো, কারণ মাছগুলো তার গান শুনে দিকে এগিয়ে আসতো। তো অ্যালিন তখন বলে, তার মানে সে নিশ্চিত মৎস্যকন্যা, সে মারমেড। আর তুমি এই কাহিনী কোথা থেকে শুনেছো? কলিন তখন বলে, এটা তো আমার নিজের জীবনের কাহিনী, মানে আমার সাথেই ঘটেছে। তোর মেয়ে কথা বিশ্বাস করে না। তো এর যাই হোক, এরপর কলিন তার মেয়েকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আবার মায়ের বাড়িতে চলে যায় এবং এরপর সে ওয়ানডেকে তার জন্য সকল পোশাক দেয়। তো ওয়ানডেও কলিনের উপহার পেয়ে অনেক খুশি হয় আর তারপর সে কলিনের গায়ে কিস করে। আর এরপর কলিন ওয়ানডেকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আর কতদিন থাকবে? ওয়ানডে বলে, তোমার কি সমস্যা হচ্ছে? আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? কলিন বলে, না না, আমি তো চাই তুমি সারা জীবন এখানেই থেকে যাও। আর এইদিকে আমরা দেখি এলিন প্রথমে কিন্তু তার বাবার কথা বিশ্বাস করেনি, বাট এখন বিশ্বাস করতে শুরু করেছে। আর এই জন্য সে লাইব্রেরিতে গিয়ে মৎস্যকন্যা নিয়ে আরো বই পড়তে থাকে। আর তারপরে আমাদের আরো পরের দিনের দৃশ্য দেখানো হয়। আর আজকে ওয়ান্ডা যখন নদীতে গোসল করছিল তখন এখানে এলিন চলে আসে এবং তাকে দেখে ফেলে এবং তাকে দেখে ওর মনে হয় যে এইটাই মৎস্যকন্যা এবং এই মেয়েটাকেই আমার বাবা জালে পেয়েছে। তো এলিন তখন ওই ওয়ান্ডাইকে বলে, তুমি কি সেই মৎস্যকন্যা যাকে আমার বাবা ধরেছে? আর তোমার কাছে কি জাদুর শক্তি রয়েছে? তুমি কি আমাকে ঠিক করে দিতে পারবে? ওয়ান্ডাই তখন বলে, দেখো আমি কোনো মৎস্যকন্যা নই। বাট এলিন তার কথা বিশ্বাস করে না। সে বলে, আমি সব জানি, তোমার ব্যাপারে আমি অনেক পড়েছি বইতে। তো এই কথা শুনে ওয়ান্ডাই মানে ওই মৎস্যকন্যা এমন ভাব করতে থাকে যেন ও আসলেই মৎস্যকন্যা। আর তারপর এলিন ওকে বলে, তুমি কি আমাকে সাঁতার কাটা শেখাবে? ওয়ান্ডাই বলে, কেন নয়, এতে আমার ভালোই লাগবে। তো এরপর এলিন ওকে বলে, আচ্ছা তোমার সিল কোডটা কোথায়? মানে ওই যেটা আর কি তোমার ওই শরীরের নিচের অংশ, ওই কোডটা খুলে তুমি কি মাটিতে কোথাও লুকিয়ে রেখেছো, তাই না? আমি জানি তুমি তোমার সিল কোডটাকে লুকিয়ে এখানে এসেছো এবং মাটিতে পুঁতার পরে তুমি এখানে 7 বছর পর থাকবে, হতে পারে তুমি এখানে তোমার মনের মানুষটাও খুঁজে পাবে। আর এরপর ওয়ান্ডা এলিনকে বলে, আচ্ছা বাই, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো, মানে এড়িয়ে যায় আর কি। তো এরপর এলিন যখন বাড়িতে ফিরছিল তখন কিছু বাচ্চারা ওখানে টিটকারি করে এবং তারা এলিনের হুইল চেয়ার পানিতে ছেড়ে দেয়। তবে তারপরে এলিন ওদের কিছু বলে না, সে সোজা বাড়িতে চলে আসে। আর বাড়িতে ওর মায়ের বয়ফ্রেন্ড ছিল যাকে দেখো খুবই ভয় পায়। আর অন্যদিকে কলিন মাছ ধরতে যাচ্ছে আর সে আজকে ওয়ান্ডাইকে সাথে যেতে বলে। তো ওয়ান্ডাই রাজি তো হয়, কিন্তু বলে যে আমি যেখানে যাই তুমি ছাড়া যেন কেউ আমাকে না দেখে, তোমার সাথে যেন আর কেউ না থাকে। কলিন বলে, আচ্ছা ঠিক আছে, এমনটাই হবে। কিন্তু তারা যখন সমুদ্রে যায় তখন কলিন ওয়ান্ডাইকে দেখে ওর প্রতি সেক্সুয়ালি আকর্ষিত হতে থাকে। অ্যাকচুয়ালি ওয়ান্ডাই অনেক সুন্দর ছিল, তবে কলিন নিজেকে অল্পের জন্য কন্ট্রোল করে। আর তখন তাদের নৌকার পাশ দিয়ে একটা কোস্ট গার্ডের নৌকা আসে, মানে আইরিশ কোস্ট গার্ডের নৌকা। আর সেটাকে দেখে ওয়ান্ডাই লুকিয়ে পড়ে, মানে যেখানে মাছ রাখা হয় সেখানে। তবে তারপরেও কিছু অফিসার এসে কলিনের নৌকায় তল্লাশি করতে থাকে আর অফিসাররা পাটাথনের নিচে ওয়ান্ডাইকে খুঁজে পায় এবং বলে, তুমি কি মেয়েটাকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখেছো? কলিন বলে, আরে না, এটা আমার প্রেমিকা, এর উপর কোনো 2 নম্বরের কেস নেই, জাস্ট ও ভয় পেয়ে পুলিশ দেখে ভয় পেয়ে ওখানে লুকিয়েছে। তো অফিসার তখন ওয়ান্ডাইকে বলে, লোকটা কি সত্যি বলছে? ওয়ান্ডাই বলে, হ্যাঁ আমরা প্রেমিকা, আমি পুলিশে ভয় পাই সেই জন্য এখানে পালিয়েছি। তো অফিসার একটু হাসাহাসি করে এখান থেকে চলে যায়। বাট এই ঘটনায় যেটা হয়, কলিনের নৌকায় যে তার প্রেমিকা থাকে এটা জানাজানি হয়ে যায়, সবাই জানতে পারে। তো সবাই এটা নিয়ে টিটকারি করে মনে করো যে কানা ঘোষা চলতে থাকে। তো এই কারণে ওয়ান্ডাইয়ের এখন আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই, মানে এখন সামনাসামনি ওরা চলাফেরা করে। কথায় আছে না, একবার নাক কাটলে যায় হচ্ছে
ঝোড় দিয়ে আর 7 বার নাক কাটতে লজ্জা ভেঙে যায়, তখন যায় হচ্ছে সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে। তো এরকম হয়ে গিয়েছে, ওদের ভয় কেটে গিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই কলিন ওয়ান্ডে এবং এলেনকে নিয়ে পোশাক কিনতে যায়। আর এখানে এলেন কিন্তু খালি ওই মৎস্যকন্যার ব্যাপারে কথা বলছে। এলেন বলে তুমি কোথায় থাকতে, সমুদ্রের কোন জায়গায় থাকতে। আর ওয়ান্ডাই তো এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই কথাগুলো। তবে ওয়ান্ডাই এত বেশি সুন্দরী যে সবাই খালি তাকেই দেখছিল যে এই মেয়েটা কই থেকে আসলো। তো যাই হোক, এরপর আমরা একটা অদ্ভুত লোককে দেখি যে কিনা কিছু খুঁজছে। আর এর পরের দৃশ্যে এলেন ওয়ান্ডাইকে বলে আমিও তোমার মতো সাঁতার কাটতে চাই, আমাকে একটু সাঁতার কাটা শেখাবে। তো এরপর তারা পানিতে যখন সাঁতার কাটতে যায় তখন পানিতে ওয়ান্ডে একটা ব্যাগ খুঁজে পায়। আর এই ব্যাগটা তারই ছিল, অনেকদিন ধরে খুঁজছে। তো এই ব্যাগ দেখে এলিন মানে বাচ্চা মেয়েটা মনে করে এটাই হয়তো ওর সিল কোড, আর জিজ্ঞাসা করে এটা কি তোমার সিল কোড। ওয়ান্ডে বলে হ্যাঁ। এলিন তখন বলে তাহলে এটাকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে, তাহলে তুমি এখানে 7 বছর থাকতে পারবে, তা না হলে তুমি কিন্তু পানির উপরে থাকতে পারবে না। তো এরপর তারা দুজন করে কি ওই ব্যাগটিকে নদীর কিনারে পাশে নিয়ে মাটিতে পুঁতে ফেলে। আর বাচ্চা মেয়েটাই সবকিছু একটা গেমের মতো মনে করছিল। তো ওয়ান্ডাই তখন ওই বাচ্চা মেয়েটাকে বলে দেখো এটা কিন্তু শুধুমাত্র আমাদের সিক্রেট, এই বিষয়ে তুমি কখনোই কাউকে কিছু বলবে না। এলেনও রাজি হয়ে যায়। আর অন্যদিকে কলিন যায় হচ্ছে তার এক্স স্ত্রীর কাছে, আর সে অ্যালেনকে আনতে যায়। বাট সে জানতে পারে অ্যালেন তো আগে থেকেই ওর বাড়িতে চলে গিয়েছে, মানে ওয়ান্ডার ভক্ত হয়ে গিয়েছে। আর মোরা তখন জিজ্ঞাসা করে কলিনকে টিটকারি করে তোমার ওয়াটার বেবি কেমন আছে, পুরো এলাকায় তো রব উঠে গিয়েছে, তুমি পানি থেকে মেয়ে পেয়েছো, সে ওয়াটার বেবি কেমন আছে, শুনেছি অনেক সুন্দরীও, বিয়েটে করবে নাকি। তো যাই হোক, বরাবরের মতোই কলিন কোনো উত্তর দেয় না। আর এরপর আমরা জানতে পারি যে অদ্ভুত লোকটাকে আমরা দেখেছিলাম সে আসলে ওয়ান্ডার হাজবেন্ড, আর সেই ওয়ান্ডাইকেই খুঁজছে। তো এরপর যখন অ্যালেন কলিন আর ওয়ান্ডার সমুদ্রে গিয়েছিল তখন অ্যালেন অনেক প্রশ্ন করে যে প্রত্যেকটা মৎস্যকন্যার তো স্বামী থাকে, তোমার স্বামী কোথায়। ওয়ান্ডাই তখন বলে আমার কোনো স্বামী নেই। আর এরপর আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেখানে জেলেদের আনন্দ হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। আর ওই জায়গাতে মোরা এবং তার বয়ফ্রেন্ড এসেছে, মানে কলিনের এক্স ওয়াইফ এবং তার বয়ফ্রেন্ড। আর ওই জায়গাতে আমরা ওয়ান্ডাই মানে মৎস্যকন্যার স্বামীকেও দেখতে পাই। আর ওই মৎস্যকন্যার স্বামী মৎস্যকন্যাকে খুঁজতে এসেছে। তো যাই হোক, এরপর এলেন করে কি ওয়ান্ডাই কি সত্যি মৎস্যকন্যা নাকি এটা বের করার জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। তবে ওয়ান্ডাই কোনো রকমে পানিতে লাফ দিয়ে মানুষের মতো ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে এলিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর তারপর কলিন যখন ওকে বাড়িতে নিয়ে আসে তখন মোরা অনেক রেগে যায়, মানে ওর এক্স ওয়াইফ। আর মোরা বলে এলিনের সাথে কিভাবে এসব হলো। কলিন তখন বলে হাঁস ধরতে গিয়েও পানিতে পড়ে গিয়েছে। তো যাই হোক, এরপর কলিন মন খারাপ করে বাড়িতে আসে এবং ওয়ান্ডাইকে বলে আগে আমি অনেক নেশা করতাম, আর একদিন আমি নেশা করে বাড়িতে আসি আর আমি দেখতে পাই আমার মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে, এবং ওর মাও নেশা করতো এবং ও নেশা করে পড়ে রয়েছে, ওর চিন্তাও ছিল না ওর মেয়ে কি করছে। তো এইরকম দৃশ্য দেখে আমি ভয় পেয়ে যাই যে আমাদের এই নেশা তো আমাদের সংসার ধ্বংস করে ফেলবে, আমার মেয়েকে মেরে ফেলবে। আর তারপর আমি মেয়েকে হসপিটাল নিয়ে যে অল্পের জন্য জীবন বাঁচাতে পারি। আর তারপর থেকে আমি আর কখনোই নেশা করিনি। কিন্তু এত কিছু করার পরও আমি আমার মেয়ের কাস্টডি পাইনি আদালত থেকে, উল্টো আমার নেশাগ্রস্ত স্ত্রীকেই আমার মেয়ের কাস্টডি দেওয়া হয়েছে। আর এরপর আমরা দেখি ওয়ান্ডার স্বামী কলিনের কাছে চলে এসেছে, আর সে তাকে ওয়ান্ডার ব্যাপারে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু কলিন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর তারপর ওয়ান্ডার স্বামী সেই জায়গাতে চলে আসে, মানে কলিনের মায়ের বাড়িতে যেখানে ওয়ান্ডাই থাকে। তো ওয়ান্ডাই ওর স্বামীকে দেখে লুকিয়ে পড়ে। আর তারপর কলিন বাড়িতে এসে ওয়ান্ডাইকে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ খোঁজার পরে সে ওয়ান্ডাইকে অন্ধকারে একা বসে থাকতে দেখে। তো কলিন ওর কাছে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে একা বসে রয়েছে কেন। ওয়ান্ডাই তখন বলে সত্যি কথা বলতে আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, আর সে অনেক খারাপ লোক। কলিন তখন বলে আচ্ছা বাদ দাও, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তোমার যদি একটা উইশ থাকে সেই উইশটা কি হবে, তুমি কি চাও। ওয়ান্ডাই তখন বলে আমি চাই এলিন মানে ওই বাচ্চা মেয়েটার আর কোনো যেন অসুখ না হয়, যেন সুস্থ হয়। কিন্তু এখানে কলিন বলে আমার যদি একটা উইশ হয় সেটা কি হবে জানো, আমি চাইবো তুমি সবসময় আমার সাথে থাকো। আর অন্যদিকে মোরা আর তার বয়ফ্রেন্ড নেশা করে গাড়ি চালাচ্ছিল, আর তখন তাদের গাড়ির সাথে ওয়ান্ডার স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টে আমাদের কলিনের এক্স ওয়াইফের বয়ফ্রেন্ড মারা যায় এবং মোরা আহত হয় এবং বাচ্চা মেয়ে এলেন আহত হয়। তো কলিন তখন দ্রুত সেই ঘটনাস্থলে আসে, মেয়েকে নিয়ে হসপিটালে যায়। এলেনের অবস্থা খুব খারাপ হতে থাকে, আর তার এখন একটা দ্রুত ডোনারের প্রয়োজন, কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন, অনেক ভালোভাবে কিডনিতে আঘাত লেগেছে। কিন্তু ভাগ্যক্রমে মোরার যে বয়ফ্রেন্ডটা মারা গিয়েছে তার কিডনির সাথে এলিনের কিডনি মিলে যায়। তো এই কারণে ওই কিডনিটা এলিনের শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়, মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর অন্যদিকে ওয়ান্ডার স্বামী তাকে নিতে আসে এবং বলে আমার সাথে চলো, আমরা তো এখানকার নই। তো ওয়ান্ডাই তখন তাকে নিষেধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা মোরার বয়ফ্রেন্ডের শেষকৃত্য অনুষ্ঠান দেখতে পাই। তো মোরা অনেক কষ্টে ছিল, আর সে পঙ্গু হয়ে গিয়েছে, এখন চলাফেরা করতে পারে না। তো এর জন্য সে কলিনকে বলে দেখো আমি তোমার মেয়ের যোগ্য নই, তো আজকে থেকে আমার মেয়ের তুমি দেখাশোনা করো, আর তাকে তুমি নিজের কাছেই রেখো। কিন্তু একটা শর্ত হলো তুমি ওয়ান্ডাইকে সেই জায়গাতে পাঠিয়ে দাও যেখান থেকে ও এসেছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ছেলে মানুষ আর মেয়ে মানুষ দুজনই মনে করো কি হিংসুটে হয়। তোমার এক্স গার্লফ্রেন্ডও যদি অন্য জায়গায় থাকে তোমার হিংসা লাগবে, তোমার এক্স বয়ফ্রেন্ডও যদি অন্য জায়গায় যায় তোমার হিংসা লাগবে। তবে এই কথা শুনে কলিন কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে তাকে কি করতে হবে। আর এই দুঃখে কলিন করে কি তার এক্স ওয়াইফ যে এখন তার বেস্ট ফ্রেন্ড তার সাথে শেষবারের মতো নেশা করে, শেষবারের মতো সিরিয়াসলি, যে কাল থেকে আর করবো না। তো এরপর কলিন নেশাগ্রস্ত অবস্থায় জাহাজে সে ওয়ান্ডাইকে বলে তুমি যেখানে ছিলে আমি তোমাকে সেখানে দিয়ে আসছি, তুমি একটা জলপরি তাই না, আমি জানি আমি তোমাকে সেখানে দিয়ে আসবো, সমুদ্র ছেড়ে দিয়ে আসবো। বাট এখানে আসে সিনেমার আসল টুইস্ট। ওয়ান্ডাই তখন কলিনকে বোঝানোর চেষ্টা করে তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা এরকম নয়, আমি কোনো জলপরি নাই, মানুষ। বাট কলিন ওকে জোর করে একটা আইল্যান্ডে নিয়ে যায় এবং ওকে সেখানে ছেড়ে দিয়ে আসে। আর তারপর কলিন বাড়িতে আসে, আর তখন এলেন ওদের ব্যাপারে জিজ্ঞাসা করে। কলিন তখন বলো তো মৎস্যকন্যা ও যেখান থেকে এসেছিল সেখানে দিয়ে এসেছি। তো এদিকে এলেন টিভি দেখছিল, যখন টিভি পাল্টায় তখন কলিন সেই গানটা শুনতে পায় যে গানটা ওন্ডাই সবসময় গাইতো। আর এটা শুনে কলিন তো অবাক হয়ে যায় যে মৎস্যকন্যা মানুষের একটা নাম করে গায়কের গান কিভাবে গাইতে পারে, ও তো তাহলে জলপরি না। তো এর জন্য
ও করে কি আবার সে আইল্যান্ডে যায়, আর কিছুক্ষণ খোঁজার পরে সে ওয়ান্ডাইকে পেয়েও যায়, আর ওর কাছে ক্ষমা চায়, যে বলে আমি তোমাকে জলপরি ভেবে একা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। তো এরপর ওরা যখন বাড়িতে ফিরছিল তখন কলিন ওয়ান্ডাইকে জিজ্ঞাসা করে তুমি যদি জলপরি না হও তাহলে তুমি কি? তো ওয়ান্ডাই তখন বলে আমি তো কোনো জলপরি নই, আমি হচ্ছি মাদক ব্যবসায়ী। আমি আর আমার স্বামী রাশিয়া থেকে অবৈধভাবে আয়ারল্যান্ডে এসে একসাথে ড্রাগসের ব্যবসা করতাম, কিন্তু এরপর পুলিশ চলে আসার কারণে আমার স্বামী আমাকে ড্রাগস দিয়ে সমুদ্রে নামতে বলে, আর আমি সাঁতার কাটতে কাটতে অজ্ঞান হয়ে যাই। আমি তো ভেবেছিলাম মারাই পড়বো, কিন্তু তখন তোমার জাল আমাকে বাঁচিয়ে নিয়েছে। তো এরপর যখন ওরা বাড়িতে আসে তখন ওয়ান্ডাইয়ের স্বামী আবার এখানে আসে এবং বলে তুই ওয়ান্ডাই কই থাকবি, আমার কোনো সমস্যা নেই, আমার জাস্ট ওই ড্রাগসটা দরকার, অনেক কোটি টাকার ড্রাগস। তো ওয়ান্ডাই তখন বলে ঠিক আছে আমি তোমাকে ড্রাগস দিয়ে দেবো। এবং কোথায় ব্যাগটা রেখেছে লুকিয়ে, যে মনে আছে সিলকোট মনে করে যেখানে গর্ত করে রেখেছে ওটাই ড্রাগসের প্যাকেট ছিল। তো এরপর সেই জায়গাটার কথা বলে দেয়, বাট ওইখানে কোনো ব্যাগ ছিল না, অ্যাকচুয়ালি এলিন করেছে কি ওটা অন্য কোথাও লুকিয়ে ফেলেছে যাতে ওয়ান্ডাই আর কখনোই সমুদ্রে ফিরে না যেতে পারে, সাহায্যের ওর মা হয়ে থাকে। তো এরপর ওয়ান্ডাই ওকে বলে যে প্লিজ বলো ওটা কোথায় রেখেছো, বাট এলিন তখন বলে না আমি তোমাকে ওটা দেবো না, আমি যদি তোমাকে সিলকোট দিয়ে দেই তাহলে তুমি চিরদিনের জন্য আমাদের ছেড়ে সমুদ্রে চলে যাবে। তো এরপর ওয়ান্ডাই বলে বিশ্বাস করো আমি কোনো জলপরি নেই, আমি একটা মানুষ এবং আমি তোমাকে ছেড়ে কোথাও কখনো যাবো না। তো এরপর তারা সেখানে যায় যেখানে ব্যাগ লুকিয়ে রেখেছিল, আর ব্যাগটা যখন হাতে নেয় ওয়ান্ডাই জানতো এই লোক যদি বেঁচে ফিরতে পারে এই ব্যাগ নিয়ে টাকা পয়সা লোকে আবার মেরে ফেলবে, কোনো প্রমাণ রাখবে না। তো এই কারণে ওয়ান্ডাই করে কি স্বামীকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর ওয়ান্ডাইয়ের স্বামী সাঁতার জানতো না, যে কোনো ডুবে মারা যায়। তো এরপর পুলিশ এসে ওয়ান্ডাইয়ের স্বামীর লাশ নিয়ে যায়, ওয়ান্ডাইকেও পুলিশ কাস্টডিতে নিয়ে যায়। তবে ওয়ান্ডাই যে ওর স্বামীকে মেরেছে এটা কিন্তু পুলিশ যায় না, পুলিশ ওয়ান্ডাইকে ধরেছে এই কারণে কারণ ওর ব্যাপারটা রব উঠে গিয়েছে যে কলিনের সাথে একটা মেয়ে থাকে। তো ওকে নিয়ে যখন ইনভেস্টিগেশন করা হয়েছে তখন জানা গিয়েছে তো এই দেশের নাগরিক নয়, রাশিয়ান। তো এই কারণে ওকে ধরে নিয়ে গিয়েছে, কিন্তু কলিন করে কি ওয়ান্ডাইকে বিয়ে করে, আর বিয়ে করার ফলে যেটা হয় ওয়ান্ডাই আয়ারল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যায় এবং এরপর ওয়ান্ডাই কলিন এবং অ্যালিন মিলে একসাথে একটা সুখের সংসার গঠন করে। আর এখানেই এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, খুবই সিম্পল একটা সিনেমা, বাট আমার কাছে অনেক ভালো লাগছে সিনেমাটি, মোটামুটি কিউট একটা স্টোরি ছিল। তো আমি বিদায় নেবো, তার আগে আমি একটা তথ্য তোমাদেরকে জানাতে চাই, তোমরা হয়তো অনেকেই জানো না গত 14 দিনে আমাদের র্যান্ডম গ্রুপে বেশ কিছু পরিবর্তন এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতি মাসে আমরা 10টা করে ভিডিও দেবো, র্যান্ডমে 10টা ভিডিও 3 দিন পর পর আসবে, 10টার জায়গায় হয়তো 15টা দিতে পারি, সার্ভিস 420 10টা বা 15টা ভিডিও আসবে। এবং র্যান্ডম চ্যানেল যখন নষ্ট হয়ে যায় তখন আমরা সিকিউরিটি স্বরূপ আরেকটা চ্যানেল ক্রিয়েট তো করি না, একটা চ্যানেল কিনি আমি যেটা হচ্ছে আলামিন 420 নামে, ওই চ্যানেলেও আমরা মুভি এক্সপ্লেন করছি। তো এখন আমাদের যে কন্টেন্টের সিস্টেম সেটা হচ্ছে টিভি চ্যানেলে যেমন তোমরা আগে জানতে পারো যে কবে কোন সিনেমাটা আসবে, ঠিক সেরকম হবে, মানে আমরা যে সিনেমাটা পরবর্তীতে আনবো সেটা তুমি আজকে জানতে পারছো। তো যাই হোক এখন সার্ভিস 420তেও কিন্তু সেভাবেই সিনেমা সিরিজ চলছে, কিন্তু আলামিন 420তে যেটা চলছে সেটা হচ্ছে ওখানে আমরা হরর মান্থ চালাচ্ছি, মানে আলামিন 420 চ্যানেলে পুরো ডিসেম্বর মাস হরর সিনেমা আসবে। এবং আলামিন 420তে আমরা কিন্তু অলরেডি 2024 সালের খুবই লেটেস্ট সাবটেন্স নামে একটা হরর সিনেমা এক্সপ্লেন করেছি, যেটা প্রচুর নাম করেছে এবং আশা করছি সেই সিনেমাটা তোমরা এনজয় করবে। এছাড়া ওই সাবস্টেন্স সিনেমার পরে যে সব সিনেমা আসবে ওই চ্যানেলে সেগুলো আমি বলে দিচ্ছি। অ্যানসেস্ট্রাল, তারপরে আসবে একটা স্প্যানিশ হরর সিনেমা সিস্টার ডেথ, এরপর আসবে দ্য কল সিনেমা, এবং ওই চ্যানেলে রেগুলারলি এরকম অনেক হরর সিনেমা আসতে থাকবে। এবং জানুয়ারি মাসে আমরা ডিস্টার্বিং সিনেমার একটা সিরিজ চালাবো। তো যাই হোক আমি রিকোয়েস্ট করবো সবাইকে আমাদের যে নতুন চ্যানেলটা তৈরি করেছি আলামিন 420 সেখানে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, এবং ওই চ্যানেলে তোমরা একটা ভিন্ন স্বাদ পাবে। তবে বুঝতে হবে প্রতিদিন আমরা সব চ্যানেলে ভিডিও দিতে পারবো না, আমরা যে সিস্টেমটা করেছি সেটা হচ্ছে আমরা 2 চ্যানেলে যে ভিডিওগুলো দিতাম সেগুলো আমরা ভাগ করে 3টা চ্যানেলে দেবো, যাতে একটা এক্সট্রা চ্যানেল আমাদের রেডি হয়ে থাকে এবং একটা চ্যানেল যদি চলেও যায় আমরা অন্তত টিকে থাকতে পারি। তো যাই হোক এটাতে এগুলো আলামিন 420 কি কি সিনেমা আসবে সেটার গল্প, কিন্তু র্যান্ডমে এরপর আমরা কোন সিনেমা দেখবো। তো এরপর র্যান্ডমে যে সিনেমাটা আসছে সেটার নাম হবে হচ্ছে ব্লিঙ্ক টুয়াইস, এটা 2024 সালের খুবই লেটেস্ট একটা সিনেমা এবং এই সিনেমার ক্যাটাগরি হচ্ছে সাসপেন্স হরর সিনেমা। সিনেমাটা মাত্র 1.5 মাস আগে এসেছে এবং এই সিনেমাটা আমরা দেখবো যে একটা আইল্যান্ডে অনেক মানুষ আটকে গিয়েছে এবং কোনোভাবে তারা সেই আইল্যান্ড থেকে বেরোতে পারছে না। তো কেন আটকা পড়েছে, কি হয়েছে, তাদের সাথে কি হবে, এইরকম সাসপেন্সের সাথে এই সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে এবং আশা করছি ওই সিনেমাটি তোমাদের সবার অনেক পছন্দ হবে। আর এর পরের সিনেমাটা হবে খুবই অসাধারণ একটা সিনেমা। আমি 1 মাস আগে এই সিনেমাটা সিলেক্ট করেছিলাম, মাত্র স্ক্রিপ্ট পেয়েছি কিংবা র্যান্ডম চ্যানেলের সমস্যা ছিল বলে দিতে পারিনি। এটা চায়নার একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা, যে সিনেমাটি চায়নার নিয়মই চেঞ্জ করে দিয়েছে। মনে করো চায়না একটা কমিউনিস্ট দেশ, কিন্তু এই সিনেমা তৈরি হওয়ার ফলে পুরো চায়নার নিয়মটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে হোভারিং ব্লেড, আর এই সিনেমার কাহিনীটা হচ্ছে পুরো দুনিয়াতে একটা নিয়ম রয়েছে যে 18 বছরের নিচে যদি কেউ খুন করে বা রেপ করে যা মনে হয় তাই হোক, তাদের শাস্তি অন্যরকম, কিন্তু 18 বছরের পর হলো অন্যরকম। কিন্তু এখনকার পোলাপান তো বাল পাক না, তারা 12 বছর বয়সে মনে করো যে 30 বছর বয়সের সমান পুংটা হয়ে যায়। তো এই নিয়মটা কি এখন আর দুনিয়ার জন্য প্রযোজ্য? তো এই প্রশ্ন রেখে মূলত এই অসাধারণ সিনেমাটা তৈরি করা হয়েছিল এবং আমি আশা করছি এই সিনেমাটা তোমাদের অনেক পছন্দ হবে। এবং 2 দিন গ্যাপ করে করে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে রেগুলারলি মুভি এক্সপ্লেন করতে থাকবো। অ্যাকচুয়ালি 2 দিন গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে প্রথমত আমাদের প্রোডাকশন কস্ট কমানো, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক প্রোডাকশন খরচ হয়, আর ওই খরচটা আমরা পুষিয়ে নিয়ে হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে। কিন্তু রেগুলারলি ভিডিও দিলে যেটা হয় ভিউটা অনেক কম হয় এবং আমাদের স্পন্সরশিপের যে টাকাটা দেয় সেটা অনেক কম দেওয়া হয়। তো এই কারণে এখন এইভাবে একটু গ্যাপ না দিয়ে যদি আমরা একটু কন্টিনিউ না করি তাহলে আমরা চ্যানেলগুলো কন্টিনিউ করতে পারবো না। আর তোমাদের সাথে আমার এত বছরের সম্পর্ক, যার জন্য আমি তোমাদের কাছে কোনো লুকোচুরি করি না, যেটা স্ট্রেট কাট কথা সেটা আমি বলে দিই, ভেতরের কথা বলে দিই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক বিদায় নেওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি নতুন চ্যানেলটা আলামিন
420 তোমরা যেতে পারো, সেখানে কিন্তু হরর মান্থ চলছে। আর এছাড়াও সেভেস 420 রানিং যে সিনেমাগুলো চলছে এগুলো শেষ হলেই সেভেস 420 নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আমরা আসবো। তবে র্যান্ডমে আমরা এরকম র্যান্ডম সিনেমাই চালাবো, এখানে যে কোনো ধরনের সিনেমা আসতে পারে। আর আমার একটা প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে আমি নতুন আরেকটা চ্যানেল খুলবো, হচ্ছে কে ড্রামা নিয়ে। কে ড্রামা বা পৃথিবীর যে কোনো ড্রামা নিয়ে আমি 2-3 মাস ধরে চেষ্টা করছি, কিন্তু শরীর টরিল ভালো না, আমি কাজ করতে পারি না, এর জন্য আর কি আরেকটা চ্যানেল চালানো আমি সাহস পাই না। মানে কাজ আগে যা ছিল তাই থাকবে, কিন্তু আমরা যেটা করবো দরকার পড়ে র্যান্ডমে 2 দিন গ্যাপ রাখলাম, সেভেজে 2 দিন গ্যাপ রাখলাম, অ্যানিমেশনে 1 দিন গ্যাপ রাখলাম, এরকম গ্যাপ মেনটেন করে সবগুলো চ্যানেলই রানিং রাখবো। যাতে কি হবে, আমার একটা সিকিউরিটি বেশি হলো, যে একটা চ্যানেল গেলে আমি আর 3টা চ্যানেলে থাকতে পারলাম, 2টা চ্যানেল গেলেও আর 2টা চ্যানেল থাকলো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং যখন আমরা ওয়েব সিরিজের চ্যানেল রেডি করবো তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বিদায় নিচ্ছি, বাই।